ঢাকা ১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার তন্ময় চৌধুরী। ঢাকা ১৬ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী কর্নেল আব্দুল বাতেন অবসরের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি ডা. শফিকুল রহমান। তিনি তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ঢাকা ১৬ আসনের ভোটারদের কর্নেল আব্দুল বাতেন অবসরকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা ১৬ আসনের নির্বাচন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। জনসভায় কর্নেল আব্দুল বাতেন অবসর তার বক্তব্যে এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকার ১৬ আসনের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সকলে? আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বক্তব্য শুনছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি, গতকাল শেরপুরে আমাদের এক ভাইকে একটি নির্বাচনে অংশগ্রহণকারী একটি প্রতিদ্বন্দ্বী দল নৃশংসভাবে হত্যা করেছে। এ কথা আপনারা সবাই জানেন। আমি এর কঠোর নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, দেশের অন্যান্য অঞ্চলেও একইভাবে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা ১৬ আসনেও গত ২২ তারিখ থেকে এমন কোনো দিন যায়নি যেদিন আমাদের নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়া হয় নাই, উস্কানিমূলক আচরণ করা হয় নাই। গতকাল এই ৫ নম্বর ওয়ার্ডে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর সেখানে আমাদের এক ভাইকে ধরে নৃশংসভাবে মারধর করেছে। সে এখন ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছে। আমি এই ঘটনার নিন্দা জানাই। আমরা চাই ১১ দলীয় জোট, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটি সুন্দর পরিবেশে, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ দীর্ঘদিন পর ভোটের অধিকার পেয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা নির্বাচনী প্রচারণাকে উৎসবের অনুষ্ঠান মনে করবে, তারা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে, আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত পছন্দের মানুষকে ভোট দেবে। ভোটের ফলাফল হবে, তারা ফলাফল নিয়ে বাড়িতে থাকবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক আচরণ। আমরা আমাদের প্রতিপক্ষ বন্ধুদের নিকট অনুরোধ জানাবো, আপনারা গণতন্ত্রের কথা বলেন, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। অন্যের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ না করার জন্য আমি অনুরোধ করছি। যে দল নিজেদের ভিতরে গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারে না, তাদের পক্ষে যদিও এই ধরনের আচরণ করাই স্বাভাবিক, তবু আমি আশা করছি বাকি দিনগুলো যেন আমরা সুন্দরভাবে প্রচারণার কাজ চালিয়ে নির্বাচন পর্যন্ত আমাদের সময় পার করতে পারছি। প্রিয় পল্লবী রূপনগরবাসী, আমি দীর্ঘদিন ধরে এই পল্লবীতে বসবাস করার সুবাদে আপনাদের ভালো মন্দ সুখ-দুঃখের সঙ্গে আমি আছি। আপনাদের সমস্যার কথা আমি জানি। মিরপুর এটি ঘনবসতিপূর্ণ এলাকা, নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের লোকজনদের বসবাসের পরিমাণ এখানে বেশি। মিরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই, যে কারণে এই দেশের মানুষ তাদের সন্তানদের লেখাপড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা নিয়ে খুবই ভোগান্তির মধ্যে সময় পার করে। আপনারা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখেন,
11 দলের উপরে আস্থা রাখেন। যদি আমাকে সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য, আমি মিরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করব এবং এখানে একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। মিরপুর একটি অপরাধ প্রবণ এলাকা, বিশেষ করে পল্লবী। এখানে চাঁদাবাজি আছে, মাদক ব্যবসা আছে, সন্ত্রাস আছে, কিশোর গ্যাং আছে। আমরা সকলেই জানি এই চাঁদাবাজি, মাদক দ্রব্য দখলবাজি, এই কাজগুলো টিকে থাকে নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায়। আমি এটুকু বলতে পারি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। আমরা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করব না, আমরা কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করব না। কাজেই আমরা যদি দেশ শাসনের সুযোগ পাই, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে। মিরপুরে আর একটি বিষয়, দীর্ঘদিনের একটি ঝুলন্ত বিষয়। আমরা সবাই জানি এই মিরপুরে প্রায় 3.5-4 লক্ষ উর্দুভাষী বসবাস করে। তাদের সকলের জন্ম এখন এখানেই। তারা ক্যাম্পে থাকে এবং মানবেতর জীবনযাপন করে। আমি মনে করি তাদের আর এখন কোথাও যাওয়ার জায়গা নাই। তারা এখন কোনোভাবেই পাকিস্তানি বলে বিবেচিত নয়। এখানেই তারা যদি সম্মানজনকভাবে থেকে যেতে পারে, পুনর্বাসিত হতে পারে, সেটাই হবে তাদের জন্য সবচেয়ে সম্মান দেখানো। আমি মনে করি 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, এই বিষয়টি আমাদের নেতৃবৃন্দ বিবেচনা করে দেখবেন। আমি কথা দীর্ঘ করব না, পরিশেষে বলতে চাই, আমরা বাকি দিনগুলো উৎসবমুখ পরিবেশে প্রচারণা চালাতে চাই। কেউ বাধা দেয় খেতে আমরা চাই না, কিন্তু যদি বাধা দেয় তাহলে আমরা কি করব? আমরা প্রতিহত করব। 12 তারিখে আপনারা সকালবেলা উৎসবের সঙ্গে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, অপেক্ষা করবেন ফলাফলের জন্য। যদি ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে আমরা কি করব? আমরা ফলাফল কেন্দ্র পাহারা দেব, আমাদের ন্যায্য ফলাফল আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শফিকুর রহমান শফিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা কেমন আছেন? ভাই বোনেরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচন সামনে রেখে 11 দল সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী, বিশিষ্ট সামরিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবক, অসংখ্য মানুষের আপনজন জনাব কর্নেল আব্দুল বাতিল সমর্থনে আজকের এই জনসভা, নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী অক্ষের ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাইয়ের আন্দোলনে আহত যোদ্ধাবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আমার সহকর্মী নেতৃবৃন্দের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন। কিছু বিষয় হয়তো বা পুনরাবৃত্তি হয়েও যেতে পারে, এই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যিকার অর্থে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে নয়, বরঞ্চ দাঁড়াচ্ছি 54 বছরের অপশাসন, দুঃশাসনের একজন সাক্ষী হিসাবে।
এখানে দাঁড়িয়েছি বিশেষ করে ফ্যাসিস্ট শাসন আমলে যে সমস্ত মা বাবা, যুবতী বোন, অবুঝ শিশু এবং ভাই বোনদের বুক থেকে তাদের আপনজনকে জুলুম করে বিদায় করে দেওয়া হয়েছে, আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে এখানে দাঁড়িয়েছি যাদেরকে আপনজনের বুক থেকে ছু মেরে ধরে নিয়ে গুম করে, গায়েব করে, আয়না করে, দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বরঞ্চ বছরের পর বছর উধাও করে রাখা হয়েছিল। অনেকেই ফিরে আসেননি, অনেকে ফিরে এসেছেন। যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের আপনজনরা জানেন না, আমরাও জানি না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি যারা হত্যাকাণ্ড শুরু করেছিল 28 অক্টোবর 2006 সাল, 25-26 ফেব্রুয়ারি 2009 সাল, 29 জুন 2010 সাল এবং ক্রমাগতভাবে এই হত্যাকাণ্ড, দলন পীড়ন, নির্যাতন এবং জুলুম 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা অব্যাহত রেখেছিল, এই মজলুম মানুষগুলোর পক্ষে হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি বাংলার 18 কোটি মজলুমের পক্ষে। বলবেন কই, 18 কোটিকে তো খুন করে নাই, 18 কোটি মানুষকে জেলে নেয় নাই, মামলা দেয় নাই, 18 কোটি মানুষকে গুম করে নাই, তাহলে 18 কোটি মজলুম হলো কিভাবে? অবশ্যই মজলুম। এরা 15.5 বছর সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল। এই সিন্ডিকেটের ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজের খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে জন্ম নেওয়া শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি 10 টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে 70 টাকায়, কারণ তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি ধরে চাল খাওয়াবে। আপনারা 15.5 বছর তো 10 টাকা কেজি ধরে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। প্রিয় এলাকাবাসী, এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল, শান্তির লেশ মাত্র ছিল না। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দুরু দুরু করে তাদেরও বুক কাঁপতো, আমাদেরও বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে করে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা। শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, মা বাপ উদ্বিগ্ন থাকত, কারণ এই সমাজে কোনো শৃঙ্খলা নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। শিশুকে রেখে মাকে খুব দিয়ে মানিব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে। সুতরাং কারোই জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ব্রিটিশ সরকারের একজন সঙ্গী বলেছিলেন, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র। আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক? চাঁদাবাজরা ফিরে আসুক? সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক? দুর্নীতিবাজরা ফিরে আসুক? যারা রাষ্ট্রের মালিক বনে যায় তারা ফিরে আসুক? নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন, এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। বিশেষ করে 15 তারিখ জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি পিটা, মুগার পিটা, লাঠি পেটা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুঁসে উঠেছিল।
তারপরের দিন 16 তারিখ রংপুর থেকে আগুন জ্বলে উঠেছিল বিপ্লবের প্রতীক আবু সাইদ। সে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানামেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল, প্রত্যেকটি অস্ত্র এবং গুলি জনগণের টাকায় কেনা। আমি কোনো অন্যায় দাবি নিয়ে রাস্তায় আসিনি। কাজেই পুলিশটা আমারই দেশের, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান। সে নিশ্চয়ই আমার বুকে গুলি করবে না। 1, 2, 3 তিনটা গুলি পর পর করে তাকে শেষ করে দেওয়া হলো। আবু সাইদ অন্যায়ের সাথে আপোষ করেনি, মাথা নত করেনি। সে বলেছে, ভাঙবো কিন্তু মচকাবো না, কারো সামনে মাথা নত করবো না। জীবন দিয়ে সেই মূল্যবান জীবন, তার লাশ আজ আমাদের কাঁধে। তার ছোপ ছোপ রক্ত আজ আমরা হাতের থালায় নিয়ে চলছি। তার আগে আমরা আবরার ফাহাদকে দেখেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে টাইমলাইনে ফেসবুকে দুটি কথা লিখেছিল। কেন সে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলল? তাকে পিটিয়ে পিটিয়ে তার সহপাঠীরা, সিনিয়ররা, জুনিয়ররা, ডাকাত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে তাকে হত্যা করল। ক্লান্ত, শ্রান্ত, আহত ছেলেটি যখন একটু পানি চাইল, তখন তাকে প্রস্রাব উপহার দেওয়া হল। কত নিষ্ঠুর, কত বড় পাপিষ্ঠ, নির্দয়, আমরা কল্পনাও করতে পারি না। মেধাবীদের যেখানে মিলন মেলা, সেখানে এইরকম পশুরা বসবাস করে, এটা আমরা কল্পনাও করতে পারি না। সর্বশেষ আপনারা দেখেছেন বিপ্লবের এক অগ্নিজরা প্রতীক ওসমান হাদি, তার বিপ্লবী চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য স্পষ্ট দিবালুকে দুপুর বেলা তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের বিচারের একটা অংশ হয়েছে, কিন্তু শাস্তি এখনো বাস্তবায়িত হয় না। আবু সাইদ সহ তার সঙ্গীদের বিচার এখনো হয় নাই। আর উসমান হাদির বিচারের কোনো খবরই নেই। ও উসমান হাদিরা, আবু সাইদরা, আবরার ফাহাদরা, তোমাদের সহযোদ্ধারা, ভাই এবং বোনেরা, তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা বেঁচে থাকলে বাংলার মাটিতে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। তোমাদের আত্মীয় স্বজনের হাতে আমরা বিচার তুলে দেব। তোমাদের বিচার হলে এদেশের মায়েদের গর্ভে বীর জন্ম নেবে। তোমাদের হত্যাকাণ্ডের বিচার না হলে এদেশে বীর জন্মাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মায়েদের গর্ভে আল্লাহ তাআলা সন্তান নয়, বেশি বেশি করে বীর যেন জন্ম দেন। বলছিলাম মায়েদের গল্প। জুলাইয়ের আন্দোলনে মায়েরা রাস্তায় নেমে এসেছিলেন, ছেলেকে হাত ধরে বলেছিলেন, যাও যুদ্ধ করো, লড়াই করো ফ্যাসিবাদের বিরুদ্ধে। শহীদ হয়ে গেলে আমি তোমার, তুমি হবে শহীদ, আমি হব শহীদের গর্বিত মা। উত্তরার রাস্তায় আমি এই গল্পটা না বলে পারি না। এক মা তার 10 মাসের শিশু সন্তানকে তুলে নিয়ে রাস্তায় চলে এসেছিলেন। সাংবাদিকরা তাকে বলেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করে ফেলেছেন। তিনি বললেন, কি আমি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই অবুজ শিশু কুলে নিয়ে, বুকে নিয়ে, যেখানে মুহুর্মুহু গুলি হচ্ছে আর লাশ পড়ছে, সেখানে আপনি আসলেন কেন? তিনি বললেন, তাতে কি, আমি তো জেনে শুনে এসেছি। তারা বলল, যদি একটা গুলি এসে পুরোপুরি করে আপনাকে, আপনার সন্তানকে শেষ করে দেয়, বলে কোনো ভয় নেই, আমি এবং আমার সন্তান শহীদের কাতারে মিশে যাব। সন্তান আমার একটা নয়। আজ বাংলাদেশে যতগুলা তরুণ তরুণী, যুবক যুবতী রাস্তায় নেমেছে ন্যায়ের পক্ষে, মানবতার মুক্তির পক্ষে লড়াই করতে, এই সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতী সবগুলো আমার সন্তান। মা তোমাকে সালাম। তোমাদের মতো মা ছিল বলে যারা দুর্দণ্ড প্রথমে মনে করতো কিয়ামতের আগ পর্যন্ত, তাদের মরণের আগ পর্যন্ত গদি ছাড়তে হবে না,
তারা গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই মাদেরকে আমরা কি একটা নিরাপদ আশ্রয় দিতে পারবো না? আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সমর্থনে ভোটে আমাদেরকে পবিত্র বিজয় দান করেন, প্রথম কাজ হবে ঘরে চলাচলে কর্মস্থলে মায়েদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা নিশ্চিত করা। তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে ইনশাআল্লাহ এদেশের উন্নয়ন অগ্রগতির অংশীদার হবেন, কাজ করবেন। যার যার যোগ্যতা মোতাবেক এ রাষ্ট্র দেখবে না তিনি কোন দলের কোন ধর্মের, এই রাষ্ট্র দেখবে তিনি কোন যোগ্যতার। যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন সেই যোগ্যতার মর্যাদার কাজ তার হাতে তুলে দেওয়া হবে। তবে যার প্রয়োজন আছে এবং ইচ্ছা আছে কাউকে বাধ্য করা হবে না। আমি বলেছিলাম মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই, কারণ সকলেই আমরা মায়ের সন্তান। আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়ায় আসে নাই, বাপের বুকের দুধও কেউ খাই নাই, বাপের বুককে কেউ বিছানা হিসাবে পায় নাই, পেয়েছি মায়ের বুক। সেই মাদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। বলেছিলাম তারা যখন তাদের বুকের সন্তানকে দুধ খাওয়াবে, পেটে ধারণ করবে, এই সময়টা তারা যদি কর্মজীবী হয়ে থাকেন, পেশাজীবী হয়ে থাকেন, তাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। যেই বললাম কিছু লোক হায় হায় কি হলো, মায়েদের ঘরে ঢুকানোর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এই বলে সুরগুল শুরু করে দিল। আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এরা কারা? এরা পুরুষত্ববাদী, এরা পুরুষতান্ত্রিক সমাজের, এরা হচ্ছে দানব। এরা মাদেরকে সম্মান করতে জানে না। দুনিয়ায় এমন কোন পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে, বুকের দুধ খাওয়াতে পারবে, বুকে আগলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে? এমন কোন পুরুষের জন্ম হয় নাই। মা আমার সেই কঠিন দায়িত্ব পালন করবে। আবার তোমার সাথে পাল্লা দিয়ে তাকে তোমার মতোই 8 ঘন্টা ডিউটি করতে হবে ওই সময়টা। এটা চরম জুলুম এবং অবিচার। মাদেরকে সম্মান দিতে হবে। হ্যাঁ, এরপরে কোনো মা যদি ফিল করেন এই 2-2.5 বছর তার লাগবে না, যে কোনো সময় তিনি 8 ঘন্টায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, এটা ঐচ্ছিক, এটা তাদের প্রতি সম্মান। সেই সম্মান তাদের হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। যুবক যুবতীরা, আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দিব। তারপরে তোমার জন্য উপযুক্ত কাজটি তুলে দিয়ে বলবো এবার তুমি দেশ গড়ার কাজে লেগে যাও। এভাবেই আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে যুবকরা গিয়ে বলে নাই, আমাকেও বলে নাই, কাউকেও বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা কাজ চায়, তারা দেশের জন্য অবদান রাখতে চায়। যারা জীবন দিয়ে যুদ্ধ করলো তারা বেকার ভাতা খাবে? তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন? তারা তো লড়ে যেতে চায় জীবনে, তারা করে যেতে চায় জীবনে, তারা গড়ে দিতে চায় এই সভ্যতাকে। তাদেরকে এই সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম দেখবো না, আমরা দেখবো তার উপযুক্ততা, তার যোগ্যতা। প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারোর জন্য কোনো দায় মুক্তি নাই, ইম্পিউনিটি নাই। বিচার সবার জন্য সমান, সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক, এটাও আমরা চাই না। আমরা চাই আল্লাহ যদি মেধা যোগ্যতা দেন, রাস্তার ধারে বসে বসে মানুষের দিকে হাত পাতিয়ে যদি একদিন ভিক্ষা করেছেন, তার সন্তানও তার মেধা এবং যোগ্যতার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা সেই দেশটাই করতে চাই। আমরা শিক্ষা, পেশায়, সামাজিক মর্যাদায় মানবতাকে বিভক্ত করতে চাই না। একটা ঐক্যবদ্ধ
বাংলাদেশ করতে চায়। আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার। বলা হয় যদি জামাত ইসলামী বা 11 দল ক্ষমতায় যায় তাইলে জামাত কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। নির্জলা মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন। আমরা তাদের সাথে ডায়ালগ করে পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায়, সর্বোচ্চ উৎকর্ষ কিভাবে করা যায়, তা ইনশাল্লাহ আমরা করবো। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে মসজিদুল্লাহ থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হবে, তো সেই ইমামতিকে আমি করবো না। ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয়, সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয়। আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে অনুসরণ করব, আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করবো না। না, এটা হবে না, এটা বন্ধ করে দেবো। তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করে। ইমাম মানে নেতা, তিনি পাবেন নেতার মর্যাদা ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম ইনশাআল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে, তারা হবেন সমাজের ইমাম। ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবেন। এই এলাকার অনেক সমস্যা আছে, মাদক সমস্যা, সন্ত্রাস সমস্যা, চাঁদাবাজির সমস্যা, তারপরে আপনার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, সুপেয় পানির অভাবের অনেক সমস্যা। কেন এই সমস্যা? সমাজে ন্যায় বিচার নাই বলে এই সমস্যা। চোর ডাকাত আছে বলে এই সমস্যা, রাজনৈতিক লুটেরা আছে বলে এই সমস্যা। এই সমস্যা আমরা পাতা ধরে টান দেবো না, আমরা জড় কেটে দেবো ইনশাআল্লাহ। আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজে 10 টাকার বাজেট বাগাইতে না পারে, আবার ওই 10 টাকা থেকে 5 টাকা 6 টাকা চুরি করতে না পারে, এই সব কিছু ইনশাআল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন ভয় পাইয়েন না। আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না। আপনাদেরকে আমরা বুকে ধারণ করব, আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব, আপনাদের হাতেও ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব। সবাই মিলে দেশ গড়ব। কাউকে সেদিন পস্তাতে হবে না। সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার মা বলবেন, বোন বলবেন, মেয়ে বলবে, আমার ছেলে বলবে, আমার ভাই বলবে, আমার বাবা বলবে, আমার সমস্ত বন্ধুরা বলবে, সমস্ত জনগণ বলবে, পরিচয় দিবে আমি গর্বিত বাংলাদেশী, আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশটাকে মন। সেই নাগরিককে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে একটু দোয়া করবেন? বড় আজকে বললেন দোয়া করবেন না? আপনারা কি আমাদেরকে একটু সহযোগিতা করবেন? কেন সহযোগিতা করবেন? আমাদের পেট মোটা করার জন্য, কানাডায় বেগম পাড়া গড়ার জন্য, নিজেদের জন্য সিঙ্গাপুর বানানোর জন্য না, আমরা যাতে পাগল হয়ে পেরেশান হয়ে আপনাদের সেবা করতে পারি, খেদমত করতে পারি, রাষ্ট্রকে সার্ভিস দিতে পারি, তার জন্যই আপনারা আমাদেরকে সেবা করবেন। আমরা বাধ্য থাকবো প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে দিতে হবে। এই 5 বছরে কোনো চুরি করেছেন কিনা, চামারি করেছেন কিনা, জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, এটা জানার অধিকার এই জনগণের আছে। আপনারা 16 আনা অধিকার আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো। আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না। আমরা এই 15.5 মাস, আমরা 14.5 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করব না, করি নাই। আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না, নেই নাই। আমরা যেহেতু এই কথাগুলো রেখেছি, আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের বুটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন, তৌফিকটা দান করেন।
দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে এসে কথা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ, গভীর কৃতজ্ঞতা। এবার দুটি ভোট চেয়ে আমি বিদায় নিচ্ছি। একটি হচ্ছে পরিবর্তনের পক্ষে হা। আপনারা কি পরিবর্তন চান না ওই পচা পুরানা রাজনীতি চান? পরিবর্তন চান? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। সবাইকে নিয়ে হা, মা বোনদেরকে নিয়ে হা, ভাইদেরকে নিয়ে হা, বন্ধুকে নিয়ে হা, পরিজন প্রিয়জনকে নিয়ে হা, প্রতিবেশীকে নিয়ে হা, ইনশাআল্লাহ। হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি তা আমরা রক্ষা করার জন্য আল্লাহর দরবারে তাওফিক চাই। এখানে এই প্রতীকটি হচ্ছে দাড়িপাল্লা। আমরা 11টা দল, যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি ওইটাই আমাদের সকলের প্রতীক, ওটাই মুক্তি পাগল মানুষের প্রতীক, ওটাই আগামী নতুন বাংলাদেশের প্রতীক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করলে 13 তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে। এই নতুন বাংলাদেশের প্রতীক দাড়িপাল্লা, ইনসাফের প্রতীক। এবার ঢাকা 16 আসনের আমাদের মনোনীত প্রার্থী, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ দিনের সাথে আমি তুলে দিলাম। মার্কা আছে? 300 মার্কা।